মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি। পর্ব নাম্বার 29-30। বাজে কথা রাখুন আর দয়া করে নিজের কাজ করুন। আনিয়া রেগে যাচ্ছে দেখে প্রহেলা আর কথা বাড়ায় না। দেখা গেল মহারানী ভিক্টোরিয়া রেগে মেগে বোম হয়ে যাবে। রেহান সাগর এই 2 দিনে যা অবস্থা, অফিস, প্রহেলের অ্যাক্সিডেন্ট, পিছনে থাকা লোককে খোঁজা, সব মিলিয়ে নাকানি চুবানি খাওয়ার জোগাড়। রাত 10:30। রেহান সাগর গার্ডেনে বসে কফি খাচ্ছে, নানান বিষয়ে আলোচনা করছে। তাদের মূল টপিক হচ্ছে রেহানের গার্লফ্রেন্ড লিলি। তাদের 3 বছরের সম্পর্ক, তাহলে হঠাৎ করে কেন রেহান ব্রেকআপ করছে? তবে এটা ভেবেও খুশি লাগছে, শেষমেশ তার মতো সেও সিঙ্গেল লাইফ লিড করবে। রেহানের সিরিয়াস ও গম্ভীর হয়ে থাকা মুখাবয় পর্যবেক্ষণ করে প্রশ্ন করে, প্রেমে পড়লে ঝগড়া হবে, ইটস নর্মাল রিহু বেবি। তবে তোমাদের ব্রেকআপ হয়েছে শুনে খুশি হলাম। রেহান অবাক হয়ে তাকিয়ে আছে। এই মুরগির বাপ বলে কি? এতক্ষণ ধরে তাকে সান্ত্বনা বাণী শুনে এখন পাল্টি কাছে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুই খুশি হয়েছিস নাকি কষ্ট পেয়েছিস? তেমন না রিহু বেবি, প্রথমে একটু একটু কষ্ট হয়েছে, এখন নেই। তুমি চাইলে কান্না করতে পারো, আমি কাউকে বলবো না। রেহান রেগে তাকায়। আজ তাকে নিয়ে সবাই মজা করছে কেন? আজব সে দুঃখ প্রকাশ করছে তো এরা তার ইমোশনালের সহবাস করে দিচ্ছে। কথাটা ভাবতেই মেজাজ খিটখিটে হয়ে গেছে। সাগর সেদিকে একবার তাকে মুখ ভেঙচি দিল, পাত্তা না দিয়ে কফির মাগে চুমুক দিয়ে মশা তাড়ানোর মতো ভান করে সুর ধরে, প্রথম প্রথম প্রেম করলে মিষ্টি মিষ্টি কথা, 2 দিন না যাইতে মনে লাগে ব্যথা। যারে তুমি ভালোবাসা বুকে দিবা ঠাই, পরে বেটার কাউরে পাইলে সেও তো নাই, অন্যেরটা দেখা যখন তুমি প্রেম করবা, মনের ভেতর কষ্ট পায়া পাগল হইয়া ঘুরবা, বন্ধ লইবা মজা করব, পিরিত এত সোজা, সিঙ্গেল আছো ভালো আছো, ওই ওরে একটু বোঝা। গান শেষ হতেই ফিক করে হেসে ওঠে সাগর। রিহানের আর বুঝতে বাকি নেই যে এই মুরগির বাপ তাকে টিটকারি মেরে গান শুনেছে। কিরমিট করে ওঠা কণ্ঠে বলে, যাওরা মুরগির বাপ, তোর সমস্যা কি বাপ? আমার সাথে শুবি নাকি সহবাস করবি? রিহানের তেতে ওঠা কথায় হাসিও পেল। পর মুহূর্তে বসা থেকে উঠে দৌড় মারে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রিহু বেবি, শেষ পর্যন্ত তুমি আমাকে সহবাস অফার দিলে, এই দুঃখে আমি কোথায় রাখবো সামি? বলেই নাটকীয় ভঙ্গিতে কোমর দুলে ওঠে। স্বামী নামটা মনে পড়তেই তৎক্ষণাৎ কপট করে তাকায় রিহান। স্বামী এই নামটা কোথায় যেন শুনেছি। কিছুক্ষণ পর মনে পড়তে হে হে করে বলে, এটা কি ওই স্বামী ম্যামের কাজিন? স্বামী ও নয় তো? মেয়ের কপাল পুড়ল অকালে। কপাল শেষ পর্যন্ত কিনা এই মুরগির বাপওয়ালা পাগলা গারদের নাম লেখানোর ব্যবস্থা করছে। হাই! চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ছে, শহর জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে, মাঝে মাঝে জোনাকি পোকার ডাক ভেসে আসছে। নাজমা বেগম খাবার টেবিল পরিষ্কার করছে আর রফিক সাহেবের উদ্দেশ্যে প্রশ্নবাণী ছুড়ছেন, ছেলেটা এত অসুস্থ, গিয়ে তো পারতে ছেলেটাকে নিয়ে আসতে। রফিক সাহেবের চশমার ফাঁক দিয়ে চোরা চোখে স্মৃতিকে তাকিয়ে উত্তর করে, ওই হতচ্ছাড়া বেয়াদব ছেলেকে আমি কি আনবো? রফিক সাহেবের কথাটা ঠিক পছন্দ হলো না নাজমা বেগমের। পাশের বটিতে রাখা তরকারি চামচ দেখিয়ে বলে, খবরদার আমার সোনার টুকরো জামাইকে নিয়ে বাজে কথা বলবে না। সে না আসতো তুমি গিয়ে তো জোর করে নিয়ে আসতে পারতে। কি জানি মেয়েটা একা হাতে কতটুকু করছে। রফিক সাহেব গম্ভীর হলো, সে কেন যেচে পড়ে ওই ছেলেকে আনতে যাবে? তার কি ইগো নেই নাকি? রাতে যত গভীর থেকে গভীরময় হচ্ছে তত যেন শহর জুড়ে নিস্তব্ধতা বয়ে চলছে। এতক্ষণে পরিচিত আকাশটা হঠাৎ করে গুরুম গুরুম করে মেঘ ডেকে উঠছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। বলতে বলতে ঝিরঝির করে ফোঁটা পড়ছে। আনিয়া নিচ থেকে এসে ওয়াশরুমে চলে যায়। প্রহেল বিছানায় শুয়ে সে দিকে তাকিয়ে আছে। তার তাকানোর মাঝে আনিয়া খট করে দরজা খুলে বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে এক নজর তাকায়। প্রহেলকে ঘোর লাগা দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ঢুক গিলে হাতে রাখা ভেজা টাওয়ালটা বারান্দায় মেলে দিয়ে রুমে আসে। একটু একটু করে বিছানার দিকে এগিয়ে যায়।
ঠান্ডা হয়ে আসা শরীরটা ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে নিজের সাথে জড়িয়ে নেয়। প্রহেল সে এখনও ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু একটু করে আনিয়ার দিকে গেছে। পিছন থেকে আনিয়া পেটের উপর হাত রাখে। পুরো শরীর কারেন্ট বয়ে যায়। প্রহেল নিজের মুখ আনিয়ার ঘাড়ে ডুবায়। গরম নিঃশ্বাস আস্তে পড়ছে। কেঁপে কেঁপে উঠছে আনিয়া। তার বুক ধুকপুকানি ক্রমাগত বেড়ে চলেছে। প্রহেল হয়তো তার ছোট্ট ফ্লাওয়ারের শরীরে অস্বাভাবিক কাঁপুনি অনুভব করলো। নিজের সাথে আনাকে আরও চেপে ধরলো। আনা ছটফট করছে। প্রহেল অসুস্থ, এটা ভুলে গেলে চলবে না, কিন্তু এই লোকটা তো তাকে ঠিক থাকতে দিচ্ছে না। প্রহেল আনিয়াকে মুষ্টামুষ্টি করতে দেখে আনিয়াকে নিচে ফেলে নিচে উপরে উঠে পড়ে। আনিয়া দেখলো লোকটাকে উন্মাদের মতো লাগছে। প্রহেল আনিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজায়। চোখে লেগে আছে মাতাল করা ঘোর। আনিয়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে হঠাৎ আক্রমণ থমকে যায় আনিয়ার। প্রহেলের অবদ্ধ হাতের বিচরণ করছে। প্রহেল ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। ফিস ফিস করে স্লো ভয়েসে বলে, আজকে রাতটা আমাকে দিয়ে দে ছোট্ট ফ্লাওয়ার। এই 2 দিনে অনেক আরাম করে ঘুমিয়েছ আমাকে পুড়িয়ে, আজ না হয় আমি তোমাকে পোড়ালাম আমার দহনে। বলে আনিয়া জামার চেইন খুলে ফেলে। ধীরে ধীরে ডুব দেয় নিজের প্রিয়সীর মাঝে। গুঙিয়ে ওঠে আনিয়া। সুখময় ব্যথাতুর শব্দ প্রহেলের কানে ভাসতে আরও উত্তেজিত হয়ে উন্মাদের ন্যায় ঝাঁপিয়ে পড়ে। ধীরে ধীরে গলা থেকে বুকের কাছে নামতে থাকে, বুকে চাপ প্রয়োগ করতে। প্রহেল তাকায়, তবে এই চাঁদিতে কাম্য শুধু ছেড়ে দেওয়ার ইচ্ছে নেয়। প্রহেল আনিয়ার বুকে নরম অংশ কামড়ে ধরে। আনিয়া চোখ থেকে সুখের অশ্রুজল গড়িয়ে পড়ছে। একটা সময় নিজেও মেতে ওঠে ভালোবাসার উত্তাপে। এই ভালোবাসা সে স্বেচ্ছায় গ্রহণ করেছে। প্রহেল নিচের দিকে নেমে আনিয়াকে মোহনীয় কণ্ঠে জিজ্ঞেস করে, ছোট্ট ফ্লাওয়ার, ব্যথা পাচ্ছ? না, সত্যি ব্যথা পাচ্ছ না? আনিয়ার নিশ্চুপতা দেখে প্রহেল নিচে ছোট্ট জামাইকে ভেতরে নিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার, আর একটু জোরে দেই সোনা। এ না, ব্যথা পাবো। প্রহেলের মুখে হাসি এনে পেটে চুমু খেতে বলে, প্লিজ জান, আর একটু গতি বাড়িয়ে দিই, ফিল আসবে ভালো। আনিয়া কিছু বলে না। সে জানে এই লোকটা ব্যথা ছাড়া কিছু করতে পারে না। আনিয়া চোখ বন্ধ করে আসে। তা দেখে প্রহেল আবারও বলে, জান, তোমার ছোট্ট জামাই জিজ্ঞেস করছে তুমি কি মজা পাচ্ছ? আনিয়া তৎক্ষণাৎ চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে উত্তর করে, হ ছোট্ট জামাই, হ। ঠোঁট দুটো চোকা করে আনিয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে শুকনো হেসে ফিসফিস করে বলে, তুমি সুখ পাচ্ছ তো? আমি সুখ দিয়ে খুশি স্মিথে জান। ইউ আর ভেরি হট। উপস। রাতের আধারে একে অপরের দেহের সাথে দেহের উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যস্ত। আবারও সূচনা হলো একটা সুন্দর দিনের সূচনা। পূর্ব দিকে সূর্য ওঠার সাথে সাথে তার উত্তপ্ত আলোয় ছড়িয়ে পড়ছে পুরো শহর। পৃথিবীর আনাচে কানাচে কুয়াশা দিয়ে ধীরে ধীরে কেটে একটা সুন্দর দিনের সূচনা করেছে। প্রহেলের উন্মুক্ত বুকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ গুজে ঘুমিয়ে আছে আনিয়া। প্রহেল ও অতি যত্নে নিজের বাহু ধরে জড়িয়ে আছে। শেষ প্রহরের দিকে ঘুমানোর জন্য এখনও ঘুম ভাঙার তাগিদ নেই। অন্যদিকে সকাল সকাল উঠে নাজমা বেগম, রফিক সাহেব, ইয়ান সবাই মিলে রেডি হচ্ছে। আজ প্রহেলের বাসায় যাবে। এই কয়দিনে শুধু ফোনে কথা হয়েছে, ব্যস্ততার কারণে ঠিক যাওয়া হয়নি। তাই ঠিক করলো আজ সকাল সকাল মেয়েকে সারপ্রাইজ দিবে। যেই ভাবা সেই কাজ। 3 জন রেডি হয়ে বেরিয়ে পড়লো। সকাল 4:30। রিহান সাগর হামি দিতে দিতে নিচে নামছে। চোখ ঘুম থাকায় একবার পড়তে পড়তে বেঁচে গেছে। সোফায় গিয়ে ধপ করে বসতে সাগর গায়ে এলিয়ে দেয়। রেহান হামি দিয়ে দাঁত ব্রাশ করতে করতে বলে, মুরগির বাপ, মুখ ধোয়া আয়, না হলে তোর বউ চুমু তো দূরে থাক,
ঠোঁট ছুঁয়েও দেখবে না। সাগর আর একটু গা মিলিয়ে জড়ানো কণ্ঠে ডেকে ওঠে, রিহু বেবি, বউ চুমু না খেলে তোমার ওই টসটসে পাছায় চুমু খাবো। পর মুহূর্তে নিজের কথায় নিজেই বিরক্ত হলো, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। শেষমেশ ঠোঁট ছেড়ে পাছায়, মুখ তেতো করে বলে, রিহু বেবি, ওটা পাছায় না, ঠোঁটের কথা বলতে চাচ্ছিলাম। ছি, আমাকে দেখে কি তো তৃতীয় লিঙ্গের দৈর্ঘ্যের মানবীয় মনে হয়? সর। সাগর হাসে, কাজ হয়ে গেছে, বেশ হয়েছে, এবার ঠেলা বুঝো। প্রহেলের ঘুম ভেঙে গেছে, লাল লাল চোখ জোড়া টেনে টেনে খুলে বুকের মাঝে ঘুমন্ত আনিয়াকে আবার নিজের দিকে টানে, ঠোঁট চেপে ধরে। আনিয়া কপালে ঘুমজন্য কণ্ঠে ফিস করে বলে, গুড মর্নিং হ্যারাল্ড মাই ওয়াইফি। আনিয়া নড়ে চড়ে আবারও ঘুমের প্রস্তুতি নিল। তা দেখে প্রহেলের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। একে একে কপালে গালে নাকিয়ে থুতনিতে চুমু খেতে ঠোঁটের দিকে এগিয়ে এসে শক্ত করে ঠোঁট চেপে ধরে। আনিয়া ঘুমের মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে দেখে সরানোর চেষ্টা করে। বেচারা বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। দুই হাতে সরানোর চেষ্টা করতে আরও জোরে চেপে ধরে প্রহেল। আনিয়া ফট করে চোখ মেলে। প্রহেল কিস করছে তো করছেই, ছাড়ার নাম নেই। ধীরে ধীরে তার হাত বেগতিক স্পর্শ করতে থাকে। আনিয়া বুঝে গেছে প্রহেল কি চাচ্ছে, তাই ঠোঁট ছেড়ে দিতে ফিসফিস করে বলে, কি করছেন এখন? দিনের বেলা আর কতক্ষণ শুয়ে থাকবো? আপনি যা চাচ্ছেন সেটা রাতে হবে। বলেই প্রহেলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে চাদর দিয়ে শরীর মুড়িয়ে ওয়াশরুমে চলে যায়। প্রহেল মুখ কালো করে বসে আছে। অনাকাঙ্ক্ষিত কিছু না পাওয়ায় বোতা মুখ করে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে, বলে, চান আমাকে নিয়ে তো ফ্রেশ হবে, ওপেন দ্য ডোর কুইক। আনিয়া দরজা খুলে দিতে হুড়মুড়িয়ে ঢোকে। আনিয়া শাওয়ারের নিচে দাঁড়িয়ে লাল পোষণ শাওয়ার জেল শরীরে মাখছে, যার দরুন আনিয়ার শরীর থেকে ভেসে আসছে মিষ্টি একটা গন্ধ। চারপাশ মনোমুগ্ধকর ও রোমান্টিক একটা পরিচিতি হচ্ছে। প্রহেল শুকনো ঢোক গিলে দুকদম এগিয়ে এসে আনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। প্রহেলের উন্মুক্ত বুকের সাথে লেগে আছে আনিয়ার শাওয়ার জেল মাখানো শরীরটা। প্রহেল ঘাড়ে নাকে ঘষে ঘ্রাণ টেনে নিতে থাকে। মেয়েটি তার আশেপাশে থাকলে কেমন নিজেকে অগোছালো লাগে। প্রহেল ঘাড়ে নাক ঘষে কামড়িয়ে ধরে। তোমার শরীর থেকে ভেসে আসা ঘ্রাণ আমাকে মারাত্মক নেশা ধরিয়ে দিচ্ছে জান। বলেই আর নিজেকে না দমিয়ে কন্ট্রোল হারালো আনিয়ার মাঝে। উল্টো ঘুরে ঠোঁটে ঠোঁট চেপে আনিয়ার হাত দেয়ালের সাথে চেপে ধরে। আনিয়া ছোটার আপ্যায়ন চেষ্টা করছে। প্রহেল আনিয়াকে নিজের সাথে রেসপন্স করতে না দেখে কামড়ে ধরে আনিয়ার ঠোঁট চোখ খিঁচে নেয়। প্রহেল উত্তেজিত হয়ে উন্মাদের ন্যায় এক হাতে আনিয়ার দুই হাত চেপে ধরে, অন্য হাতে আনিয়ার উদরে চাপ প্রয়োগ করে। ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। গলা থেকে ছোট্ট ছোট আদরে কিস করতে করতে বুকের কাছে নেমে আসে। উদর নিচের ওষ্ঠ উদয়ের ফাঁকা নিচ নিয়ে চুষতে থাকে, যেন এটাই থেকে তার স্বাদময় কিছু নেই। উদর ছেড়ে নিচের দিকে নামতে থাকে। যেই না একটু পুশ করতে ব্যথায় ছটফট করে ওঠে আনিয়া। বাধা দেওয়া সুরে বলে, ও প্লিজ থেমে যান, প্লিজ যান, বাধা দিও না এই মুহূর্তে। প্রহেল শুনলেও তো সে তো ব্যস্ত, আনিয়াকে নিজের সাথে পিষতে ব্যস্ত। দীর্ঘ সময় নিজের কাজ শেষে হতেই ছোট জামাইকে ওখানে রেখে ক্লান্ত সুরে বলে, একটু আদর নিতে পারো না? জ্ঞান হারাবে ভাব তোমাকে দেখছি করা আর ধরার আগে। ডিএনএর সাথে ফলিক অ্যাসিড ও ভিটামিন B9 খাওয়ানো লাগবে, নাকি রোম্যান্স করার জন্য ট্যাপস চকলেট নিয়ে আসবো? আনিয়া কিছু বলে না, নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করে। প্রহেল সেদিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে। আনিয়াকে গোসল করিয়ে নিজেও ফ্রেশ হয়ে রুমে এসে আনিয়াকে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে কালো প্যান্ট গায়ে জড়িয়ে নেয়। খালি গায়ে হাত দিয়ে চুলের পানি ছাড়তে ছাড়তে পা বাড়ালো দরজার দিকে। যাওয়ার আগে আনিয়াকে উদ্দেশ্য করে বলে, ছোট্ট ফ্লাওয়ার, নিচে নামবে না, আমি না আসা পর্যন্ত শুয়ে থাকুন। বলেই নিচে নেমে আসে। একজন মেয়েকে ডেকে বলে, এক
গ্লাস গরম দুধ আর 2টা ডিম সিদ্ধ নিয়ে আসো, সাথে কিছু ফ্রেশ ফ্রুটস। জি স্যার। মেয়েটা নিজের কাজ করতে চলে যায়। প্রহেল সোফায় বসবে তার আগে কলিং বেলের শব্দ করে বেজে ওঠে। কপাল কুঁচকে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে যে এমন কিছু দেখবে এটা হয়তো আশা করেনি। রফিক সাহেব প্রহেলের খালি পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল ভাঁজে পড়ে। কিছু বলবে তার আগে প্রহেল দরজা থেকে সরে দাঁড়ায়। ভেতরে ঢুকে নিয়ে আসা ফল মিষ্টি পাশের টেবিলে রাখে। সোফায় যেয়ে বসে। প্রহেল এগিয়ে গিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসে বলে, আসসালামু আলাইকুম শ্বশুরাব্বু, এত সকালে এখানে? রফিক সাহেব বিরক্ত হলেন। খ্যাক কণ্ঠে বললেন, বেয়াদব ছেলে, তোমার জন্য এখন সকাল, ঘড়ির দিকে তাকিয়ে দেখো বেলা বাজে 11:50। প্রহেলও বলে। নাজমা বেগম উপরে চলে যায় আর ইয়ান সাগরের রুমে যায়। এই ছেলেটাকে তার দারুণ লাগে। রফিক সাহেব প্রহেলের খালি কাপ পর্যবেক্ষণ করে নাকের ডগায় চলে আসা চোখের চশমা ঠিক করে দাঁতে দাঁত চেপে বলে, নির্লজ্জ ছেলে, খালি গায়ে ঘুরে কি বোঝাতে চাচ্ছ? বউ কি তোমার একারই আছে? আমাদের নেই? যাও টি শার্ট পরে আসো। প্রহেল ভ্রুযুগল কুঁচকে রফিক সাহেবের দিকে তাকায়। দৃষ্টি ফিরিয়ে নিজের উন্মুক্ত শরীরের দিকে তাকায়। অমনি ঠোঁট দুটো প্রসারিত হলো। আনেয়ার দেওয়া নখের আঁচড় ও বুকপিট জুড়ে কোমরের দাগ। প্রহেলের মুচকি হেসে বলে, আরে শ্বশুরাব্বু, আপনার বউ বুড়ো, আমার বউ উড়োফে। এই দেখেন আপনার মেয়ের দেওয়া আদুরে চিহ্ন। ইস, আপনার মেয়েটা যে আদুরে ধরলে আর ছাড়তে চায় না। এই যে যেমন একটু আগে। রফিক সাহেব কাশি উঠে গেল। চোখ বড় বড় করে বলে, নির্লজ্জ ছেলে, কার সামনে কি বলতে হয় জানো না? ভুলে যাবে না আমি তোমার গুরুজন, বিয়াদব। বলেই তিনি সোফা থেকে উঠে চলে যায়। তা দেখে প্রহেল চেঁচিয়ে ওঠে, শ্বশুরাব্বু, আমি তো খালি আপনার মেয়ের ট্রেলারটুকু তুলে ধরলাম। আপনি বললে ট্রেলার বাদ দিয়ে মুভি বানিয়ে আনবো। গড প্রমিস।